কাঙ্গাল পাকিস্তানের মতোই দিন দিন ক্রমশই খারাপ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। শুধু খারাপই নয়, বরং বলা ভালো গোটা দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতন অবস্থা। হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের আমলেই এই পরিস্থিতি। মোহাম্মদ ইউনূস তিনি কে? তিনি একজন নোবেলজয়ী, অর্থনীতিতে নোবেলজয়ী বোদ্ধা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ব্যবস্থার নবজাগরণ ঘটানোর পিছনে তার বড় হাত ছিল বলে দাবি করা হয়। অর্থনীতির লোক হয়ে নোবেল প্রাইজ পেয়ে দেশের দায়িত্বভার নিজের কাঁধে নেওয়ার পর দেশবাসী মনে মনে অনেক আশা করেছিল, ভেবেছিল দেশের অর্থনৈতিক কাঠামো শক্ত হবে, বেকার সমস্যা দূর হবে, রোজগারপাতি বাড়বে, মানুষজনের জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু সব আশা ভেঙে চুরমার হয়ে গেছে। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু মাথা তুলে দাঁড়িয়েছিল তা ইউনূস আসার পর এক ঝটকায় ভেঙে পড়েছে, খড়কুটোর মতো উড়ে গিয়েছে। অর্থনীতিতে নোবেল পাওয়া ইউনূস দেশের অর্থনৈতিক পরিকাঠামোরই যদি উন্নতি না করতে পারেন তাহলে দেশ সামলাবেন কিভাবে? অনেকেই বলছেন টাকা দিয়ে হয়তো নোবেল কিনেছেন, তা না হলে দেশের অর্থনীতি অন্যরকম হতো। দেশের অর্থনীতির মূল তিনটি স্তম্ভই অস্থিতিশীল হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং স্টক মার্কেট। মূলত দীর্ঘদিন ধরেই অনাদায়ী ঋণ, দুর্বল পরিচালন ব্যবস্থা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সর্বোপরি সীমাহীন দুর্নীতি। আপাদমস্তক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দুর্নীতিতে জড়িত। যে সরকার হাসিনার বিরুদ্ধে বা হাসিনার বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মামলা করছে বা দুর্নীতিতে সরব হচ্ছে, সেই ইউনূসের সরকারই আপাদমস্তক দুর্নীতিতে লিপ্ত। এসবের জন্যই কার্যত দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটা খারাপ হয়েছে বলে খবর। যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই খারাপ পলিসি, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্নীতি দেশের ব্যাংকিং সেক্টরকে কার্যত পঙ্গু করে তুলেছে, যার মূলে রয়েছে অনাদায়ী ঋণের লম্বা তালিকাও। বাংলাদেশের ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী 2025-এর জুন মাস পর্যন্ত ব্যাংকে অনাদায়ী ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি বাংলাদেশি টাকায়। এছাড়াও আরও 3,18,000 কোটি টাকার লুকোনো খেলাপি ঋণ প্রকাশের প্রক্রিয়া চলছে। এর মধ্যে রয়েছে আদালতে আটকে থাকা 1,78,000 কোটি টাকা, মকুব করা 80,000 কোটি টাকা এবং আদালতে স্থগিতাদেশের অধীনে 60,000 কোটি টাকা। ভাবতে পারছেন কত টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা দুর্নীতি হচ্ছে? ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী এই অনাদায়ী ঋণের মোট পরিমাণ 9 লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সরকার নতুন ব্যাংকিং কোম্পানি আইনের খসড়া থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংজ্ঞা অপসারণের প্রস্তাব করেছে। খসড়ায় যুক্তি দেওয়া হয়েছে। কি যুক্তি দেওয়া হয়েছে? বলা হচ্ছে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের চিহ্নিত করা জটিল এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে 2023 সালের সংশোধিত আইনে প্রতিটি ব্যাংকে ইচ্ছাকৃত খেলাপিদের একটি তালিকা তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ঋণের নামে ব্যাপক লুটপাট হয়েছিল। ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক প্রভাবশালী ব্যবসায়ী ঋণ পরিশোধ করেননি। এই কারণেই নতুন খসড়ায় এই সংজ্ঞাটি অপসারণের প্রস্তাব করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের যুক্তি যে প্রকৃত ঋণ খেলাপি ঋণদাতাদের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হলে ইচ্ছাকৃত খেলাপি ঋণদাতাদের খুঁজে বের করা সম্ভব হবে। আমি যদি একটু সহজভাবে বলি, আমাদের ভারতের ক্ষেত্রে যে ঋণ খেলাপি কারা? বিজয় মালিয়া, নীরব মোদি, যারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, কিভাবে প্রত্যর্পণ করানো যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই রকম ব্যবস্থা বাংলাদেশে নেই। বাংলাদেশে কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, মানে টাকা নিয়েছে, ঋণ নিয়েছে ব্যবসা করার জন্য, তারপর সেই ঋণ মেটায়নি, এই নাম কারা, কারা তারা, সেই নাম প্রকাশ করার নিয়ম নাকি বাংলাদেশে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেন, পুনঃতফসিল বাতিলকরণ এবং সুদ মকুবের সংস্কৃতি ব্যাংকগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতি করে না। এমনকি কাগজে কলমে খেলাপি ঋণ কমিয়ে আনলেও সেটা কিন্তু বাস্তবে ঘটে না।
যা ঘটছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। এটি দীর্ঘমেয়াদী ব্যাংকিং খাতের জন্য উপকারী হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আরও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এখন থেকে কোনো তথ্য গোপন রাখা হবে না। সমস্ত খেলাপি ঋণ জনসমক্ষে প্রকাশ করা হবে এবং কঠোরভাবে অনাদায়ের প্রচেষ্টা চালানো হবে। এশীয় উন্নয়ন ব্যাংক সম্প্রতি জানিয়েছে যে এশিয়ার মধ্যে বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। 2024 সালে দেশের মোট বিতরণকৃত ঋণের 20.2% খেলাপ হয়েছে বা খেলাপি হয়েছে, যা আগের বছরের তুলনায় 28% বেশি। এডিবি বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সংস্কারের মাধ্যমে খেলাপি ঋণ কমাতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেছে এডিবি। বিশ্বব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, নিয়ম যত কঠোর হবে খেলাপি ঋণের সংখ্যা তত বাড়বে। ভারতের মতো সাহসী সংস্কার ছাড়া এই সংকটের অবসান হবে না। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান আরও বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না করলে এবং বিচার বিভাগকে শক্তিশালী না করলে সমস্যার সমাধান হবে না। ক্ষতি সামাল দিতে এক অভূতপূর্ব পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক 5টি ইসলামী ব্যাংককে মিশিয়ে দিচ্ছে। এই ব্যাংকগুলির মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলিকে একত্রিত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার নাম আপাতত ইউনাইটেড ইসলামী ব্যাংক। জানা গিয়েছে সরকার কমপক্ষে 20,000 কোটি টাকা মূলধন যোগাবে। এই ব্যাংকগুলির খেলাপি ঋণের হার 48 থেকে 98% মধ্যে। বাংলাদেশের গভর্নর এ বিষয়ে বলেন, এই উদ্যোগ আমানতকারীদের সুরক্ষার স্বার্থে। তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার সমস্ত দায়িত্ব নেবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির জন্য পরিস্থিতি সমানভাবে ভয়াবহ। চলতি বছরের প্রথম 6 মাসে শীর্ষ 20 খেলাপির 31,908 কোটি টাকা পাওনা ছিল, যার মধ্যে মাত্র 219 কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। জনতা ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 70,845 কোটি টাকা, যা তাদের মোট ঋণ পোর্টফোলিওর 75%। তবে কিছু ইতিবাচক লক্ষণ রয়েছে। জুলাই মাসে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি 8.42% পৌঁছেছে, যা আগের মাসের তুলনায় সামান্য উন্নতির বিষয়। ব্যাংকাররা এটিকে আস্থা ফিরে আসার একটি সামান্য লক্ষণ হিসেবে দেখছেন। ব্যাংক খাতের অস্থিরতা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিতেও ছড়িয়ে পড়েছে। এখানে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের মতে 20টি সমস্যাগ্রস্ত এনবিএফআই এর খেলাপি ঋণ মোট 21,642 কোটি টাকা, যা তাদের ঋণ পোর্টফোলিওর 83%। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।